হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। এখন সকাল প্রায় 10:30টার মতো। আমি রেডি হয়ে গেছিলাম। আজকে একটু ব্যাংকে কাজ আছে আমার আর অভিজিতের। তো ব্যাংকের কাজ হয়ে গেলে অভিজিৎ কিন্তু চলে যাবে অফিসে। তো আমি বেরিয়ে যাচ্ছিলাম, রেডি হয়ে নিয়েছি। আর সকালবেলায় এই অফিসিয়াল ওয়ার্কগুলো এখানে সুবিধা, কারণ দুপুরের পরে এরা কিন্তু অফিস আর 1 ঘন্টায় খোলা রাখে, মানে লাঞ্চ 1টা-1:30টায় হয়, তারপরে কিন্তু অফিসেরা 3টের মধ্যে বন্ধ করে দেয়। তো ওই জন্য সব কাজগুলো সকালেই করে নিতে হয়। আর আমাদের বাড়িটা এমন একটা জায়গায় অবস্থিত, সেখান থেকে মানে সেন্টারই ধরো বলতে পারো। তো ওই জন্য ব্যাংকও ভীষণ কাছে। আমরা কিন্তু হাঁটা পথে প্রায় 7-8 মিনিট হাঁটলেই কিন্তু আমাদের ব্যাংকটা ছিল। আর এইখানে আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্যাংকিং সিস্টেমের ব্যাপারে কিছু তথ্য, এবং এখানে ব্যাংকগুলো কীরকমভাবে কাজ করে। তো আমরা যে ব্যাংকটায় যাচ্ছিলাম সেই ব্যাংকটা হচ্ছে সান্তান্দের। আর এই স্প্যানিশ ব্যাংকগুলোর মধ্যে এই সান্তান্দেরের সাথে সাথে আরও কিন্তু অন্যরকম অনেক ব্যাংক আছে, যেরকম বিবিভিএ, কাইক্সা, ইবের কাখা, অনেক রকম ব্যাংক আছে। তো আমাদের কাজ ছিল এই সান্তান্দেরে, কারণ এইটার সাথে অভিজিতের ইউনিভার্সিটিরও একটা যোগাযোগ আছে। তো যেটা সুবিধা হয় সেইভাবেই ওরা বলেছিল যে এই ব্যাংকটা তোমরা ইউজ করতে পারো। তো আমাদের এখানে কাজ ছিল। আর এখানকার ব্যাংকগুলো বেশ সুন্দর হয় জানো। তবে ভারতীয় ব্যাংকের সাথে কিছুটা হলেও কিন্তু মিল পেয়েছি আমরা। তার কারণ ভারতেও যেরকম ঢুকে তারপরে একটা রসিদ নিয়ে নিতে হয়, এখানেও কিন্তু সেম ছিল। এখানে আমাদের একটা টোকেন নিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে সামনে একটা কম্পিউটার ছিল, এখানে আমাদের টোকেন নাম্বার যখন ডেকেছে আমরা গেছি। হয়ে গেল, কাজের জন্য এসেছিলাম। তো এখানে খুবই মানে সুবিধা আর কি, কোনো বেশি হ্যাজেল পোহাতে হয়নি এবং তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবার অভিজিৎ আর ছিল আমার সাথে। এখন অভিজিৎও চলে যাবে ওর অফিসের উদ্দেশ্যে। এই যে সামনেই ট্রাম স্টেশন এই পাশে। তো এখন ওকে ট্রামে আমিও থাকবো আর কি ওর সাথে। তারপর ও উঠে চলে যাবে, আমি বাড়ি যাবো। চলো। তারপর যেরকমটা বললাম, আমাদের কিন্তু কাজ হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি। তারপর দেখো ট্রাম ধরতে যাচ্ছিলাম, তো একটা ট্রাম কিন্তু বেরিয়ে গেল। তবে এখানে ট্রামগুলো বেশ ওই 3-4 মিনিট পরপরই থাকে, তো খুব একটা অসুবিধা হয় না। তো পরের ট্রামও চলে এসেছিলো, আর অভিজিৎ কিন্তু চলেও যাচ্ছিল। তবে উইকেন্ডে ট্রামগুলো একটু বেশি দেরি করে আসে, 17 মিনিট পরপর। বাট আজকে উইকডেজ ছিল, তাই জন্য ট্রাম কিন্তু পেতে আর অসুবিধা হয়নি। আর অভিজিতের যে অফিস, সেটা কিন্তু এখান থেকে প্রায় ট্রামে করে 20 থেকে 25 মিনিট লাগে, একটু শহরের আউটস্কার্টের অফিসটা। কিন্তু এটা একটা সুবিধে যে আমাদের বাড়ির থেকে ট্রাম স্টেশনটা খুবই কাছে, তাই জন্য হেঁটে প্রতিদিন এখান থেকে ট্রাম ধরে, আর ডিরেক্ট কিন্তু ওর ক্যাম্পাসে ট্রামটা একদম পৌঁছে দেয় ওকে। তো অভিজিৎ চলে গেল, এবার আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তারপরে আমার নিজের কাজকর্ম আছে, রান্না বান্না আছে, তো সেগুলোই এখন করব। তো লেটস গো। আর স্পেনে প্রায় গরমটা কিন্তু শেষের পথে। তো এখন সবসময় ওয়েদারটা এত সুন্দর থাকে এবং রোদটা খুব মিষ্টি ঝলমল করে। তো আমি কিন্তু হেঁটে তারপর বাড়ি চলে এসেছি। তো আজকে আমি রান্না করছিলাম চিকেন কারি আর রাইস হবে, সিম্পলই হবে। তো তাই জন্য আমি কিন্তু এখন পেঁয়াজ, রসুন, আদা সব কেটে নেব। তো চলো পেঁয়াজ কাটতে কাটতে তোমাদের সাথে বাকি গল্পটা করা যাক ব্যাংকের বিষয়। তো যেটা বলছিলাম, এই স্প্যানিশ ব্যাংকগুলো কিছু নিয়ম আছে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। মানে তোমরা যারা চাকরি করবে তাদের তো অ্যাকাউন্ট যেরকম অফিস থেকে খুলেই দেবে, তবে যারা কোনো চাকরি করছে না তাদের যদি অ্যাকাউন্ট খুলতে হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে স্প্যানিশ সরকার থেকে কিছু নিয়ম উল্লেখ করা রয়েছে। যেরকম মানে তোমার যদি 28 বছরের নিচে হয়, তাহলে তুমি যে অ্যাকাউন্টটা খুলবে সেটা কিন্তু ফ্রি, কোনো কিছু চার্জ নেই। তবে তোমার যদি 28 বছরের ওপরে হয়, সেখানে তোমাকে ফ্রিতে অ্যাকাউন্টটা খুলে দেবে। তবে 6 মাস পর থেকে একটা ওরা চার্জ কাটে। সেই চার্জটা খুবই সামান্য, তবে এটা কিন্তু ওদের নিয়ম। চার্জটা প্রায় 20 ইউরোর মতো, সেটা ভারতীয় টাকায় প্রায় 1800 টাকার মতো। তো এটা হচ্ছে এখানকার নিয়ম। আর এই চার্জটা কিন্তু প্রতি মাসে মাসে এখানে দিতে হবে তোমাকে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাটাকাটিও শেষ। এরপর আমি মাংসটাকে আগে ভেজে নিই। তো আমি মাংসটাকে প্রথমে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে তারপরে ডিরেক্ট তেলে দিয়ে দিই। তো মানে তাতে একটু টেস্টটা মনে হয় আমার এনহ্যান্স হয়। তো আমি কিন্তু এভাবেই মাংসের ঝোল রান্না করি। তো আজকে কিন্তু সেম প্রসেসই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো তারপরে এই মাংসটা ভাজা হতে হতে চলো তারপরে বাকি কথা বলা যাক। আর ওই যে বললাম, যারা চাকরি করে না তারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চায়, সেক্ষেত্রে কিন্তু 20 ইউরো যেটা একটা চার্জ, সেটা কিন্তু তোমরা নাও দিতে পারো যদি তোমাদের অ্যাকাউন্টে একটা পরিমাণ টাকা থাকে। সেই পরিমাণটা হচ্ছে 2500 ইউরোর মতো। সেটা যদি তুমি তোমার অ্যাকাউন্টে রাখতে পারো, তাহলে এই চার্জটা কিন্তু না দিলেও হবে। তো এটা হচ্ছে একটা নিয়ম ছিল।
তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মাংস ভাজাও হয়ে গেছে এবং তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ওই কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজটা, সেটা দিয়ে দিয়েছি। আর আজকে না যেহেতু দুজনের জন্যই করছি আর কালকেই যাওয়া, রান্নাটা একটু সংক্ষেপেই করেছিলাম। আর আমি না এই যে লং এটা একটু পরে দিই, কারণ তেলে দিলে এত ফোটে। তো যেটা বলছিলাম সংক্ষেপে করছিলাম কেন বললাম, এই যে আজকে আমি আদা রসুনটা এরকমভাবে কুটে নিয়েছিলাম, অন্য সময় কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে করি, তো আজকে একটু তাড়াহুড়ো করেই করছিলাম। তারপর লবণ দিয়ে আর একটু ভেজে তারপর না আমি এখানে টমেটো পিউরি ইউজ করি। এই স্পেনে না এই টমেটো পিউরি দেখেছি খুব চলে, মানে বোতলে বোতলে দোকানগুলোতে থাকে। যদিও ফ্রেশ টমেটো কিনে সেটাকে পেস্ট করে খাওয়াই ভালো, তবে এটা মাঝে মাঝে আমি এই পিউরিটা ইউজ করি জানো। তারপর মশলার মধ্যে তো ওই লবণ আগেই দিয়ে দিয়েছি, তারপর হলুদ, অল্প একটু জিরে গুঁড়ো, একটু বেশি করে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়েছি। আসলে চিলি ফ্লেক্সটা আমি দিই কেন জানো, এখানে না সবুজ লঙ্কা সবসময় আমি পাই না, তো তাই জন্য আমরা তো ঝাল খেতে ভালোবাসি, ওই জন্য ওই জায়গায় আমরা চিলি ফ্লেক্সটা ইউজ করি। তো তারপরে দেখো ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ঢেকে প্রায় ধরো ওই 20-25 মিনিটের মতো রেখেছিলাম। তারপর কিন্তু মাংস আমার রেডি হয়ে গেছিলো। আর এদিকে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমাদের লাঞ্চ এটাই ছিল, চিকেন আর ভাত। আর অভিজিৎ আজকে ওই 4-4:30টার মধ্যে চলে আসবে, তারপর ও আসলে কিন্তু আমরা এই যে খেয়ে নিয়েছিলাম। তো আজকে তো তোমাদের সাথে শেয়ার করেছি দুপুরবেলাও যেটা রান্না করেছিলাম। তো এখন না বেশ রাত্রি হয়ে গেছে জানো। তো আজকে আমার কিছু গোছগাছ আছে, কারণ আমরা কালকে বেরিয়ে যাচ্ছি, তো তার জন্য কিছুই গোছানো হয়নি। আর যেহেতু অন্য দেশে যাচ্ছি, এই জার্নিটা না ফ্লাইটে হবে, তো ফ্লাইটের কিন্তু গোছগাছ একটু অন্যরকম হয়, তোমরা আশা করি জানো। তো ওই জন্য গোছগাছটা একটু ট্রিকি এবার, যেরকম হয় সাধারণত, কারণ এক ব্যাগে সবকিছু নিতে পারবো না, হ্যান্ড ব্যাগে কিছু যাবে। তো সেই গোছগাছগুলো আমার কাছেই আজকে রাতটাই আছে, আর অভিজিৎও আছে, আমাকে হেল্প করবে। তো এখন দুজন মিলে একটু গোছগাছ করবো। আর একটা জিনিস অভিজিৎটা নিয়ে এসছে আজকে অফিস থেকে আসার সময়, এটা হচ্ছে এই যে এই একটা জিনিস, এটা হচ্ছে ওয়েট মাপার, মানে হ্যান্ডি ভীষণ। এই যে এইভাবে এই জায়গাটায় মানে নিয়ে জিনিসটাকে ওয়েটটাকে মাপতে হবে, কারণ আমরা যে যাচ্ছি এটা তো ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো সেখানে না একটা ওয়েটের মাপ আছে। যেরকম আমরা যখন ভারতে যাই তখনও কিন্তু একটা ওয়েট লিমিট থাকে, তো এইখানেও সেই ওয়েট লিমিট আছে। তো ওই যন্ত্রটা ওই জন্য কেনা, কারণ এটা আমাদের কাছে নেই এখন, তো ওই জন্য আজকেও অফিস থেকে আসার সময় নিয়ে এসছে, কারণ আমাদের একটা ওয়েট লিমিট আছে, তার উপর নিতে হবে। আর যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় না একটু ঠান্ডা পড়ছে জানো, তো ওখানে হয়তো আমাদের জ্যাকেটও নিতে হবে, তো সেটা জানি না। তো দু একটা নেবো, কারণ আমার একটা বন্ধু আছে ওখানে থাকে, ওকেও একটু ফোন করে নিতে হবে। তো এখন চলো গুছিয়ে নিই চটপট। আর ওই যে বললাম না ওয়েট লিমিট ছিল, তো এই ফ্লাইটে ওয়েট লিমিট হচ্ছে 20 কেজি। তো আমরা দুজন মিলে কিন্তু এই যে একটা সুটকেসই নিয়ে নিয়েছিলাম, এবং এখানে কিন্তু দুজনের জামা কাপড় বেশ ভালোই এঁটে গেছিলো। তো আমি কিন্তু আজকে রাত্রে গুছিয়ে নিয়েছি, আর শুকনো খাবারগুলো একটা আলাদা ব্যাগে নিয়েছিলাম, কারণ আমরা যখন জার্নি করি তখন কিছু না শুকনো খাবার নিয়ে নিই। তো এই ছিল আজকে আমার মোটামুটি গোছগাছ। তবে জানো জ্যাকেট বেশি নিয়ে নিই, ওই 1-2টো নিয়েছিলাম। আর এই যে এটা ছিল আমাদের সেই যন্ত্রটা, আমাদের কিন্তু ওয়েট হয়েছিল 16 কেজি। তো হয়ে গেল মোটামুটি গোছানো। এবার কালকে আমাদের রওনা, কালকে কিন্তু আমরা বিকেলবেলা বেরোচ্ছি। তো পরের ব্লগে তোমরা আমাদের যাত্রাটা দেখতে পারবে, কিভাবে যাচ্ছি এবং কোন দেশে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, এবং তোমাদের সাথে আজকেও কিন্তু কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি সেগুলো তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে, এবং তোমরা কিছুটা হলেও এই বিষয়ে জানতে পারবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থেকো, তোমাদের ভালোবাসায় সত্যি আমি বড্ড আপ্লুত। দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।